হরমোন রোগ বিশেষজ্ঞরাই বলছেন এখন ডায়াবেটিস মহামারী আকার ধারণ করেছে বাংলাদেশে। এক যুগ আগে যে সংখ্যা ছিল অনেকটা প্রায় দ্বিগুণের মতো এখন। কিন্তু সবথেকে ভয়ের বিষয় হলো গর্ভাবস্থায় যে ডায়াবেটিস, সেটির কারণে নতুন প্রজন্ম বা নতুন সন্তান পৃথিবীতে যে আসছে তার যেমন প্রাণহানির আশঙ্কা তৈরি হয় এবং মাও কিন্তু নানা ধরনের জটিলতার মধ্যে পড়েন, কখনো কখনো মা নিজেও মৃত্যুর শিকার হতে পারেন। আরোগ্য নিকেতনের আজকের আলোচনার বিষয় আমরা দিয়েছি খুবই পরিচিত একটি বিষয়, গর্ভাবস্থায় ডায়াবেটিস। এ বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন তিনজন অতিথি। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডাক্তার রওশন আরা বেগম, সাবেক প্রেসিডেন্ট OGSB। সঙ্গে আরও আছেন অধ্যাপক ডাক্তার জিন্নাত আরা নাসরিন, মহাসচিব PCOS সোসাইটি বাংলাদেশ। সঙ্গে আরও আছেন ডাক্তার শারমিন আব্বাসী, গাইনোকোলজিস্ট ও বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আমি প্রথমেই অধ্যাপক ডাক্তার রওশন আরা বেগম আপনার কাছে জানবো যে ডায়াবেটিস নিয়ে আমাদের তো অনেক ভীতি, যদিও বেশি অংশ মানুষই এখনও জানেনই না তার ডায়াবেটিস আছেন, কিন্তু নারীদের ক্ষেত্রে এই জানা অজানার হারটি আসলে কেমন? আজকের বাংলাদেশেও আমরা খুবই একটা বিপর্যস্ত অবস্থায় আছি, কারণ আমাদের দেশে কিন্তু একটি জিনিস নেই, সেটি হলো প্রি কনসেপশনাল কাউন্সেলিং, যে তিনি বাচ্চা নেবেন কি না এবং কীভাবে কখন নেবেন এটি আমরা কখনো বলি না। তো কাজে আমাদের যখনই একজন কাপল দম্পতি চিন্তা করেন যে তিনি বাচ্চা নেবেন, তার পূর্বেই কিন্তু তার একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। সেখানে কিন্তু অনেক সময় স্ক্রিনিং হয়, দেখে তার যে টেস্টগুলো আমরা করি সেখানেও অনেক সময় ধরতে পারি আসলে তার যে ব্লাড সুগারটা কেমন আছে বা তার বাবা মার ব্লাড সুগারটি কেমন ছিল, ডায়াবেটিক ছিল কিনা। সেখান থেকে যদি সেই স্ক্রিনিং করে আসে তাহলে আমরা অনেকটা বিপদের থেকে মুক্ত হই। কিন্তু এটি তো আগে থেকে জানলাম যে সে ছিল কিনা। তারপরেও কিন্তু এত কিছু দেখার পরেও যেটি আমাদের দেশে নাই, আমরা চাচ্ছি যে প্রি কনসেপশনাল কাউন্সেলিংটা বাড়ুক, মানে তারা গর্ভাবস্থায় যাওয়ার আগেই চিকিৎসকের পরামর্শ নিয়ে আসুক। তারপরেও কিন্তু দেখা যায় যে আমরা অনেক মাদের দেখতে পাচ্ছি, প্রায় 7 থেকে 10% মারা কিন্তু এখন এই ডায়াবেটিসে ভুগছেন। এবং এটি আমরা যখনই একজন দম্পতি প্রথম অবস্থায় আসেন আমরা চেষ্টা করি কিছু তার টেস্ট করতে, কিন্তু অনেক সময় আমরা এটা নিয়ে খুব কনফিউশনে ভুগি, আসলেই কি আমরা ডায়াবেটিসটা খুব এরকম করে চিকিৎসা করবো কিনা। তিনি নানা তর্ক বিতর্ক হয়েছে, আমরা চিন্তা করি যে একটা তো সুগার আমরা দেখতেই পারি র্যান্ডমলি, যেখানেই আসুক না কেন সেখানে দেখতে পারি। পরবর্তীকালে কনফার্ম করার জন্য আমরা চিন্তা করি যে আরও পরে আসতে ধীরে, যে কারণ আর্লি প্রেগনেন্সিতে আমরা যদি পুরো ডায়াবেটিক টেস্টটা করতে যাই, গ্লুকোজ দিয়ে খাওয়াতে যাই, একটা মেয়েকে বলি তুমি 75 গ্রাম অথবা 50 গ্রাম গ্লুকোজ খাও, ফাস্টিং থাকো, তারপরে আসো, আবার 1 ঘন্টা পরে দেখো, এটি তার পক্ষে সম্ভব হয় না। সেই জন্য আমরা একটু দেরি করে 24 থেকে 28 সপ্তাহের পরের দিকেই আমরা চেষ্টা করি যেটাকে গ্লুকোজ দিয়ে দেখে তারপর টেস্ট করতে। তা আমরা জানি যে আসলে গর্ভাবস্থায় ডায়াবেটিস হয়ে গেলে এবং তার অনেকগুলো কমপ্লিকেশন হয়, সেজন্যই আমাদের দ্রুত যে এটিকে আগে থেকে হিস্ট্রি নেওয়া, গর্ভাবস্থায় আসলে তার আগে থেকে কোনো ছিল কি না, অথবা তার বাবা মার এখন আছে কি না, অথবা তার যদি আগে সন্তান জন্ম নিয়ে থাকে সেখানে কোনো হিস্ট্রি ছিল কি না, বড় বাচ্চা হয়েছিল কি না, সে বাচ্চাটি মারা গেল কি না, ডেলিভারিতে কোনো কমপ্লিকেশন হয়েছে কিনা, এগুলো জেনে আমরা কিন্তু তখনই আস্তে ধীরে এগোতে পারি। তাহলেই আমরা গর্ভাবস্থায় ডায়াবেটিসের কমপ্লিকেশন থেকেও রক্ষা পেতে পারি। ধন্যবাদ অধ্যাপক ডাক্তার জিন্নাত আরা। আপনার কাছে জানবো যে একজন নারীর গর্ভবতী হবার আগে ডায়াবেটিস ছিল না, কিন্তু পরবর্তীতে হয়েছে, মানে এই প্রবণতাটা কেমন বা কেন হয়? যে আমরা দেখতে পেয়েছি যে একটি নারী, সে তো সাধারণত যখন তার সন্তান সম্ভব হয়, তার কোনোদিন ডায়াবেটিস ছিল না, কিন্তু প্রেগনেন্সি যাওয়ার পরে তার ডায়াবেটিসটা এলো। একে আমরা বলি জেস্টেশনাল ডায়াবেটিস। এটা ওয়ান কাইন্ড অফ হাইপারগ্লাইসেমিয়া প্রেগনেন্সির পার্ট। কেন আছে এটা? হ্যাঁ, এটা আমরা অত ডিপে যদি নাও যাই দর্শকদের জন্য বোঝানোর জন্য, যে গর্ভফুল যেটি রয়েছে সেখান থেকে অনেক রকমের হরমোন নিঃসৃত হয়, সেটি একটি কারণ হতে পারে। তাছাড়া তো ম্যাডাম বলেছে জেনেটিক অনেক কিছু রয়েছে। তো ওই সকল পরিবর্তনের জন্য, যে শরীরে যে পরিবর্তন হয়েছে তার জন্য দেখা যায় ডায়াবেটিস আসতে পারে। তো এখন এটি যেটি ভয়, যেটি আমাদের মানে দর্শকদের ভয়ের কথা বলছি না, কিন্তু যেটি জানান দেওয়ার দরকার, যে এই যে প্রেগনেন্সিতে যে ডায়াবেটিস রয়েছে, জেস্টেশনাল ডায়াবেটিসকে খুব যত্ন করে তাকে এগিয়ে নিতে হবে, কন্ট্রোলে রাখতে হবে, নইলে কিছু কিছু সমস্যা হয়। যেমন মার যদি অত বেশি সমস্যা না হলেও দেখা যায় অনেক ইনফেকশন হয়, পেশাবে ইনফেকশন হচ্ছে। মেয়েরা কিন্তু প্রায় আসেন, গর্ভবতী নারীরা, যে আমার বারবার করে প্রস্রাবে ইনফেকশন হচ্ছে, তখন দেখা গেছে তার ডায়াবেটিস রয়েছে। বা তার যোনিপথে চুলকানো হচ্ছে, ভীষণভাবে ভালো ভ্যাজানাইটিস বলি আমরা, খুব বিব্রত হচ্ছেন তিনি, তারপরে টায়ার্ড লাগছেন, কষ্ট পাচ্ছেন। এটিতে আমরা ম্যানেজ করতে পারবো, কিন্তু যেটি নিয়ে আমাদের সবসময় দুশ্চিন্তা থাকে যে নবাগত শিশুটির জন্য, সেটি দেখুন, এক তো এরকম হতে পারে যে আর্লি প্রেগনেন্সিতে যদি
ডায়াবেটিসটা তার আগে থেকে থাকে, তাহলে তো মিসক্যারেজ হয়, বা যেসব শিশুরা প্রতিবন্ধী শিশু হতে পারে। তো আমাদের ডায়াবেটিস যখন প্রেগনেন্সি পরে আসে, সেখানে হয়তো প্রতিবন্ধী হলো না, কিন্তু শিশুটি মারা যেতে পারে গর্ভে। এটা কিন্তু খুব কষ্টের ব্যাপার। হ্যাঁ, সুখের পরিবর্তে একটি বাড়িতে একটি খুব কষ্ট হয়। তারপর অনেক বড় বাচ্চা হয়। তারপর দেখা যায় যখন বাচ্চা প্রসব করতে যায়, যেহেতু অনেক বড় বাচ্চা হয়েছে, সেখানে বাধাগ্রস্ত প্রসব হয়, সেখানে বাচ্চাটির ক্ষতি হতে পারে। জন্মের পরে বাচ্চার বার্থ অ্যাসফিক্সিয়া বা শ্বাসকষ্ট হয়, ইনফেকশন হয়, যে নাভির গোড়া যেকে সেখানে ইনফেকশন হয়, গ্লুকোজটা কমে গিয়ে হাইপোগ্লাইসেমিয়া হয়, তারপরে ঝাঁকুনি বা আমরা খিঁচুনি বলি, এবং তবে সে সকল বাচ্চাকে এনআইসিউতেও যেতে হয়। এটি বাচ্চাদের জন্য। সেই জন্য মূল মন্ত্র এটি যে প্রেগনেন্সি যখন ডায়াবেটিস ধরা পড়বে, সেটি সুন্দর করে যত্ন করে ডাক্তারের পরামর্শ নিয়ে এগিয়ে যেতে হবে। এটিকে অবহেলা করা যাবেই না। ধন্যবাদ। ডাক্তার শারমিন আব্বাসী, আপনার কাছে জানবো যে আরও কত ধরনের সমস্যা আসলে হতে পারে? ম্যাডাম তো সব কিছুই এখানে যোগ করেছেন, তবে যেটি হলো যে অত্যন্ত গুরুত্বের সাথে তিনি যে জিনিসটিকে নিয়ে এসেছেন যে কোন নারীরা আসলে ঝুঁকিতে রয়েছে বা কাদের মধ্যে রিস্ক রয়েছে, সেখানে কিছু ফ্যাক্টর কাজ করে যে তার গর্ভ পূর্ববর্তী অবস্থায় এই বিষয়গুলো ছিল কিনা। তার মধ্যে স্পেশালি হচ্ছে তার বডি ওয়েট। কোনো মা যদি তার গর্ভাবস্থাটি শুরুই করে তার BMI লেভেল 30 কিংবা ওভারওয়েট ভাবে, তার কিন্তু ডায়াবেটিস হওয়ার চান্সটা অনেক বেশি গর্ভাবস্থায়। সেকেন্ড, আমরা দেখেছি যারা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে ভোগে, এই ধরনের রোগীগুলো আপনারা জানেন যে বন্ধ্যাত্বের বিভিন্ন রকম চিকিৎসা নেয়, তাদের ক্ষেত্রে কিন্তু এটি হওয়ার চান্স অনেক বেশি। পরিবারে যদি ফার্স্ট ডিগ্রি কেউ থাকে, অর্থাৎ বাবা মা ফুপু খালা, তাদের কিন্তু দেখা যায় যে আমরা দেখি যে এটি 3 থেকে 4 গুণ বেশি ঝুঁকিতে তারা রয়েছেন। অতএব আপনার প্রেগনেন্সি শেষে আপনি ডায়াবেটিক ভালো হয়ে গেছে, আবার সেকেন্ড প্রেগনেন্সি নিয়েছেন, আবার ডায়াবেটিস হয়েছে, কিংবা পূর্ববর্তী যখন আপনি প্রেগনেন্ট ছিলেন রিকারেন্ট ইনফেকশন হয়েছে, আপনার এমন হিস্ট্রি ছিল, কিংবা 4 কেজির উপরের বড় বাচ্চা আপনি প্রসব করেছেন আগের প্রেগনেন্সিতে। অতএব এই ঝুঁকিগুলো যদি থাকে, সেগুলোকে কোরিলেট করে আমাদের এগোতে হয়। এবং বর্তমান প্রেগনেন্সিতেও যদি আপনি ওভারওয়েট থাকেন, আপনার বারবার ইনফেকশন হয়, আমরা বলি যে হাইপারটেনশন ইন প্রেগনেন্সি, প্রিএক্লেমশিয়া, পেটে পানি অনেক বেশি চলে আসা, তাদের সাথেও কিন্তু কোরিলেট করলে এই ডায়াবেটিসটিকে আমরা যুক্ত করতে পারি। সেক্ষেত্রে মা এবং বাচ্চা দুজনই কিন্তু আমরা দেখি যে কোনো না কোনোভাবে সমান তালে আসলে ঝুঁকিতে রয়েছেন। এবং রওশন ম্যাডাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, প্রি কনসেপশনাল কাউন্সেলিং করলে এবং তার কিছু খুব অল্প কয়েকটা টেস্টের মাধ্যমে স্ক্রিনিং, আমরা কিন্তু বের করে ফেলতে পারি যে এই নারীটি কি আগে থেকেই ডায়াবেটিসে ভুগছেন নাকি তিনি গর্ভাবস্থায় ডায়াবেটিক হয়েছেন। কারণ সবসময় যে ফার্স্ট ট্রাইমেস্টার 12 সপ্তাহের মধ্যে মহিলারা ইন্টিলেকচুয়াল চেক আপ আসেন তা নয়, কেউ কেউ 24-28 সপ্তাহেও আসে। তখন দেখা যায় যে হিমোগ্লোবিন A1C একটা সিম্পল টেস্ট করলে আমরা দেখি গত 3 মাস 4 মাস ধরে তার ডায়াবেটিস একেবারে আনকন্ট্রোল ছিল। এটি কিন্তু গর্ভাবস্থায় ডায়াবেটিস হলেই হয়ে যাওয়ার কথা নয়। সেক্ষেত্রে অনেক সময় আমাদেরকে এক্সাম করতে হয় যে তিনি হয়তো আগে থেকেই ডায়াবেটিক ছিলেন, কিন্তু যেহেতু চেক আপে ছিলেন নাই, সেই জায়গাটিতে হয়তো আমরা মিস করে গেছি। ডাক্তার রওশন, আর আপনার কাছে জানবো যে অনেক নারী, যেহেতু এখনও বলা হচ্ছে যে 30 থেকে 40% বাড়িতে ডেলিভারি হচ্ছে বা অনেকে লাস্ট স্টেজে আসলে আপনাদের কাছে আসছে, তো কোনো নারী যদি ডায়াবেটিক পেশেন্ট আগে থেকেই থাকেন, একেবারে শেষ সময়ে আপনাদের কাছে আসলো যখন হয়তো সি সেকশনে যেতে হচ্ছে বা নর্মাল ডেলিভারি আসলে করাতে চাইছেন, তখন আসলে আপনারা জানলেন যে সে তার ডায়াবেটিস আছে, তখন কি করণীয় বা কিছু করা যায় কিনা? ধন্যবাদ। আসলে আমরা তো এইটাই ভুগছি যে নারীরা আমরা এখনো পর্যন্ত আমরা আনতে পারছি না, তারা বাড়িতেই থাকছে। ডায়াবেটিস অ্যাজ এ হোল ম্যানেজমেন্টটা কিন্তু একা হয় না, শুধু অবস্ট্রিকশন চিকিৎসা করে না, এটা একটা মাল্টিডিসিপ্লিনারি, মানে অনেককে নিয়েই করতে হয়। আমাদের সঙ্গে মেডিসিন বিশেষজ্ঞ থাকেন, এন্ডোক্রাইনোলজি যারা হরমোন বিশেষজ্ঞ তাদেরকে আমরা অন্তর্ভুক্ত করি, আমাদের সঙ্গে পিডিয়াট্রিশিয়ান যিনি বাচ্চা দেখবেন তাদেরকে অন্তর্ভুক্ত করি। কাজে সবাইকে নিয়ে কিন্তু আমরা একটা টিম তৈরি করে এটা চিকিৎসা করি। এরকম আসে আমাদের কাছে, আমরা খুবই তখন বিব্রতকর অবস্থায় পড়ি, হয়তো বাচ্চার অবস্থা খারাপ, এবং শুধু ডায়াবেটিস না, এর সঙ্গে কিন্তু মায়ের আবার প্রেশার অনেক বেড়ে যায়, আরও কমপ্লিকেশন দেখা দেয়, এবং বাচ্চা যে বড় হচ্ছিল পানি অনেক বেড়ে যায়, বা একটা প্রেগনেন্সি না সেখানে টুইন বা মাল্টিপল প্রেগনেন্সি থাকতে মানে বাচ্চা আসতে পারে। তো এইগুলো কমপ্লিকেশন নিয়ে কিন্তু তারা আসে অনেক সময়। তো সেই সময় আমাদের উচিত যখনই তিনি হাসপাতালে আসবেন, সেটা কিন্তু তাকে একটা ইমার্জেন্সি আমরা একটা রেড ডট দিয়ে রাখবো যে সে একটা হাই রিস্ক প্রেগনেন্সি এসছে, এবং এটা সবাই মিলে দেখতে হবে। তাহলে কিন্তু আমরা তাকে কিন্তু মোটামুটি ভালো একটা চিকিৎসা দিতে পারি। হয়তো এমনও আসলো যে এত বড় বাচ্চা ছিল, বাচ্চাটি অনেক বেশি পানি এসেছিল বা তার প্রেশার এত বেড়ে গেছে, সেখানে বাচ্চাটির অবস্থাও খারাপ, সেখানে আপনি যেটা বললেন যে সি সেকশন করতে হয়। বাচ্চা ভালো থাকলে, মানে হার্টবিট ভালো থাকলে আমরা অবশ্যই চেষ্টা করি সি সেকশন করি, এবং পেডিয়াট্রিশিয়ানদেরকে আমরা দাঁড় করিয়ে রাখি,
এবং এন্ডোক্রাইনোলজিস্ট কিন্তু ইনসুলিন যে অবশ্যই সে পাচ্ছিল কিনা বা সেটা কী ডোজে দিতে হবে সেখানে সেটা ঠিক করে নিতে হয়, তাহলে কিন্তু একটা ভালো সেবা দিতে পারে। সেই জন্য আমার মনে হয় যে যখনই মনে করি যে কোনো ডিপার্টমেন্টে, আজকাল তো একটা আমাদের এই যে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটও হচ্ছে অবস্টেটিসে, সেইখানে আমরা মনে করি যে বা হাই রিস্ক প্রেগনেন্সি যদি হয় বা ফিটোমেটালার মেডিসিনও তারা নিয়ে আসছে, তাহলে সেগুলো ক্ষেত্রে আমরা কিন্তু সেই ডিপার্টমেন্টকেই আরও অ্যালার্ট করতে পারি যে তোমরা এ ধরনের পেশেন্ট আসলে মাল্টিডিসিপ্লিনারি অ্যাকশন নেবে এবং অবশ্যই তার যেগুলো কমপ্লিকেশন হবার সম্ভাবনা থাকে সবাইকে নিয়ে সেটা চিকিৎসা করতে হবে। তাহলে কিন্তু আমরা সেই মাকে ঝুঁকির পথ থেকে রক্ষা করতে পারবো। আপনাকে ধন্যবাদ। আমরা ছোট্ট একটু বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। অধ্যাপক ডাক্তার জিন্নাত, আর আপনার কাছে জানবো যে মায়ের যদি ডায়াবেটিস থাকে গর্ভাবস্থায় এবং এটি যদি আনকন্ট্রোল থাকে বা চিকিৎসা নেওয়া যদি না যায়, তাহলে সন্তানও পরবর্তীতে ভুগতে পারে কিনা বা ডায়াবেটিস নিয়ে জন্মগ্রহণ করতে পারে কিনা? এই যে মা যখন তার ডায়াবেটিস ডেভেলপ করে প্রেগনেন্সি অবস্থায়, দেখা যায় যে এর 1/4 শিশু তাদের ভবিষ্যতে কিন্তু এই ছোট্ট শিশুরই যে কমপ্লিকেশন বা জটিলতা আমি বলেছি সেটি নয়, যখন তারা বড় হচ্ছে, বেড়ে উঠছে, তখন অ্যাডাল্ট স্টেজে গিয়েও তাদের কিন্তু ডায়াবেটিস হতে পারে। এটি কিন্তু ওই মা যখন শিশুটি যখন বড় হয়, আমরা বলি এপিজেনেটিক প্রোগ্রামিং, মানে একটি মৃত্যু ঝুঁকির শেকল নিয়ে সে বড় হচ্ছে আর কি। হ্যাঁ। তো সেই জন্য যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এই শিশুগুলো শুধু ওই আমি যেটি ম্যাডাম বলেছিলাম যে মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ নিয়ে আমরা এই কাজটি এগোই। যখন আমরা সারা প্রেগনেন্সি কিন্তু একজন অবস্টেটিশিয়ান, ভালো সিনিয়র অবস্টেটিশিয়ান, আমাদের সাথে থাকছেন এন্ডোক্রাইনোলজিস্ট, একজন শিক্ষিত নার্স যিনি তার ইনসুলিনটি দেখবেন, এবং যখন আমরা বাচ্চাকে প্রসব করাবো তখন আমাদের সাথে থাকবেন নিওনাটোলজিস্ট। এবং যেটি খুবই গুরুত্বপূর্ণ, একটি ভালো হাসপাতালে, এটি আমাদের টারশিয়ারি হাসপাতাল বা আমাদের সদর হাসপাতালও যেখানে সব ব্যবস্থা রয়েছে সেইখানটাতে ডেলিভারি করা দরকার, কারণ আমরা জানি না আমার শিশুটি এনআইসিউতে ভর্তি হতে হবে কিনা। আচ্ছা, আমি তো জটিলতাগুলো বলেছি, সেটি না গিয়ে বরং এটি বলি যে শিশুটি বড় হচ্ছে, ভবিষ্যতে তার ডায়াবেটিস হতে পারে, মেটাবলিক সিনড্রোম হতে পারে, অবস্টেটিক অ্যাপনিয়া হতে পারে, ওবেসিটি হতে পারে, এগুলো হতে পারে। সেই জন্য এই শিশুটিকে যে আজকে দেখে ছেড়ে দেবো তেমনটি নয়, তাকে আমাদের সবসময় তাকে আমাদের যত্নের মধ্যে রাখতে হবে। উল্টো দিকে যদি তাকাই, যে মাটির প্রেগনেন্সিতে মানে ডায়াবেটিস হয়েছে, হয়তো প্রেগনেন্সি ভালো হয়ে গেলে তিনি ভালো হয়ে গেলেন, কিন্তু এখানেই শেষ নয়। এই মাটিও কিন্তু ভবিষ্যতে যখন তিনি আরও বয়স্ক হবেন, তার কিন্তু অনেক রকমের জটিলতা হতে পারে। যেমন তার আবার ডায়াবেটিস আসতে পারে। তার তো ডায়াবেটিস ছিল না, এটি ছিল প্রেগনেন্সি ডায়াবেটিস, কিন্তু এখন তো ভালো হয়ে গেছে, প্রেগনেন্সি চলে গেছে বলে, কিন্তু ভবিষ্যতে তিনি যখন আরও বয়স্ক হচ্ছেন তার আবার ডায়াবেটিস হতে পারে। তো সেটি দেখতে হবে। ব্লাড প্রেশার থাকতে পারে, তারপর এই সকল নারীদের দেখা যায় অন্য অন্য সমস্যাগুলো হতে পারে। সুতরাং তাকে একটি ফলো আপ চিকিৎসার মধ্যে থাকতে হবে। ধন্যবাদ। ডাক্তার শারমিন আব্বাসী, যার আগে থেকেই ডায়াবেটিস ছিল, গর্ভাবস্থায় নতুন করে আবার ডায়াবেটিসে আক্রান্ত হলেন, তার ঝুঁকিটা আসলে মানে ডাবল বা মানে সে অতি ঝুঁকিপূর্ণ কিনা? অবশ্যই তিনি অতি ঝুঁকিপূর্ণ। ম্যাডাম যেটি বলেছেন যে আপনার গর্ভাবস্থায় ডায়াবেটিস যদি ডায়াগনোসিস হয় সেটি ঝুঁকিপূর্ণ গর্ভ, আর সেখানে তার ক্ষেত্রে টার্মটি কিন্তু হচ্ছে যে তিনি ডায়াবেটিক পেশেন্ট, অর্থাৎ প্রি এক্সিস্টিং ডায়াবেটিক, তিনি গর্ভাবস্থায় পদার্পণ করার আগে থেকেই ডায়াবেটিক। তার ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন ওষুধপত্র চলে, স্পেশালি যেগুলো প্রি কনসেপশনাল কাউন্সেলিংয়ে আমাদেরকে একটু ম্যাচ আপ করতে হয়, কারণ ডায়াবেটিসের এমন অনেকগুলো ওষুধ আছে যেগুলো আর্লি অবস্থায় যদি মা নেন প্রেগনেন্সিতে, তার বাচ্চা কিন্তু বিকলাঙ্গ হতে পারে, তাকে হয়তো ইনসুলিনে সুইচ করা লাগতে পারে। ডায়াবেটিস যাদের আছে তাদের সাথে হাইপার টেনশনের একটা সম্পর্ক রয়েছে। এমন মারা আছেন আমরা পাই যে ডায়াবেটিক আছেন, হাইপার টেনশন আছেন, এমন ওষুধ খাচ্ছেন যেগুলো খেলে বাচ্চার রেনাল অর্থাৎ কিডনি ডেভেলপমেন্ট বাধাপ্রাপ্ত হয়। সেক্ষেত্রে সেগুলোকে কিন্তু রিশিডিউল আমাদেরকে করতে হয়, এবং তারা অবশ্যই যে কমপ্লিকেশনগুলো আজকে আমরা তিনজনই তুলে ধরলাম, যদি কোনো মা গর্ভাবস্থার আগে থেকে ডায়াবেটিক থাকেন, 3 to 4 fold ইনক্রিজ, অর্থাৎ 4 গুণেরও বেশি তার ক্ষেত্রে কমপ্লিকেশন হওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ অধ্যাপক ডাক্তার রওশনারা বেগম। কিন্তু এই যে আমরা যেমন আইডিয়াল সেন্টারের কথা আসলে বলি, আমরা তো সব ঢাকা সেন্ট্রিক আর কি, ঢাকা কেন্দ্রিক। সেক্ষেত্রে একটি জেলা শহরের কথা চিন্তা করেও ডায়াবেটিস আছে এটি যদি কোনো মা জেনে যান, তাহলে তার অন্তত কোন সেন্টার চুজ করা উচিত, সেখানে আসলে কি থাকবে কি থাকবে না?
না, আমি তো আসলে সেটাই বলি যে সব টার্সিয়ারি মানতে বলতেই ঢাকা কেন্দ্রিক কিন্তু হবে না। আমরা কিন্তু এখন চিন্তা করি যে প্রত্যেকটি উপজেলা পর্যন্ত কিন্তু এখন গাইনি কনসালটেন্ট থাকেন, এবং সেখানেও কিন্তু আমরা দেখি যে বাচ্চা ব্যবস্থা করার জন্য বহু উপজেলা সেন্টারেও কিন্তু কিছু কিছু জায়গায়, সেটা হয়তো সরকারি পর্যায়ে না হলেও অনেক বেসরকারি পর্যায়ে কিছু কিছু জায়গায় এই বাচ্চা দেখার জন্য এনআইসিইউ ওই ধরনের সেন্টার তৈরি করেছেন। তবে ওই ডাক্তার যিনি থাকবেন, চিকিৎসক যিনি মাকে দেখবেন, তাকে কিন্তু চিন্তা করতে হবে যে আমি ঠিক এখানে মাকে কত দূর পর্যন্ত এবং মাকে সহ বাচ্চাকে কত দূর পর্যন্ত চিকিৎসা দিতে পারবো, সেটা চিন্তা করে তাকে রাখতে হবে। এমন যদি হয় যে সে সদর উপজেলায়, সে মাকেও যদি এর পরের কমপ্লিকেশনটুকু হয়, অনেক বেশি প্রেশার আছে, তার এক্লাম্পসিয়া সে ডেভেলপ করতে পারে বা আরও কমপ্লিকেশন হতে পারে, মায়েরও কিন্তু একটি নিবিড় পর্যবেক্ষণ আইসিইউ লাগতে পারে, সে যদি সেখানে মনে করে যে এটি আমার এখানে রাখা উচিত না, দ্রুত তারই উচিত তাকে যে কীভাবে তিনি পরবর্তী সেন্টারে শিফট করবেন, তাকে চিন্তা করা দরকার। সব জায়গায় রাজশাহীতে সে নিশ্চয়ই রাজশাহী মেডিকেল কলেজটা বেস্ট হবে, সেখানে যাওয়া। বা ডিস্ট্রিক্ট হসপিটালেও কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্ট হসপিটালে বেস্ট চিকিৎসক সেখানে রয়েছেন, মেডিসিন আছেন, পেডিয়াট্রিক্স আছেন, এবং সেখানে এনআইসিইউ আছে। আমার মনে হয় সেখানেও তিনি পাঠাতে পারেন। কাজেই আমি শুধুমাত্র বলবো যে একেবারে সব ঢাকামুখী হবে তা কিন্তু না, আমাদের সবগুলো জেলাতেই আমরা এখন ভালো চিকিৎসা দিতে পারছি। আমাদের চিন্তা করা উচিত যে আমরা সবসময় মাকে অবশ্যই রেফার করব, কিন্তু সেটিও চিন্তা করা উচিত যে আমার সেই রেফারেলটুকু কোন পর্যায় পর্যন্ত যাবে এবং আমি কোন পর্যায় পর্যন্ত রাখতে পারবো। কিন্তু আমার একটি প্রশ্ন, যে বাণিজ্যিক মানসিকতা যে কেন্দ্রগুলোর বা যেই কেন্দ্রগুলোর সাথে চিকিৎসকরাও অনেক সময় একাত্মতা পোষণ করে ফেলেন যে ঠিক আছে তিনি অমুক মঙ্গলবারে আসবেন, ওইখানে হয়তো 10 জন নারীকে রেডি করা আছে, উনি সি সেকশন করে দিয়ে চলে আসবেন। সেক্ষেত্রে এই ছোট ছোট কেন্দ্রগুলোর বা সেন্টারগুলোর কিন্তু এনআইসিইউ নাই, আইসিইউ নাই, বা অন্য কোনো ম্যানেজমেন্টে তার কোনো ব্যবস্থা নাই। সেক্ষেত্রে বিপত্তিটা কেমন ঘটে? অবশ্যই বিপত্তি। উনি কেন 10টা সিজার ওখানে করবেন, সেখানে ডায়াবেটিকও থাকতে পারে। তার যদি সেটা বাণিজ্যিক মনোভাব, আমার মনে হয় এখন অবশ্যই এটি পরিবর্তন করা দরকার, এবং আমি মনে করি এটি একটি আত্মঘাতী তার জন্যও হবে, মায়ের জন্য তো হবেই, এবং এটি আলটিমেটলি পরবর্তী সকল চিকিৎসকের জন্য একটি আত্মঘাতী ব্যবস্থা হয়। আমি মনে করি না যেটা কোনো চিকিৎসকের উচিত না দেখে একটি এই ধরনের র্যান্ডম সিজারিয়ান সেকশন করা, এবং আমরা সিজারিয়ান সেকশন অবশ্যই একটি মায়ের জীবন রক্ষার জন্য একটি ভালো পদ্ধতি, কিন্তু তার জন্য আমরা এইভাবে করব না। আমাদের দেখেই নেওয়া উচিত যে আমার এই সেন্টারে আমি কতখানি করব, কারণ সব জেলা পর্যায়ে বা সব উপজেলায় নাই, সেই জন্য চিকিৎসকের ডিসিশন নিতে হবে। বাণিজ্যিক চিন্তা না করে মায়ের দিকে চিন্তা করা, কারণ পরবর্তীকালে ধাক্কা তার উপরেও আসবে। এই যে পরবর্তীকালে মায়ের যদি কোনো রকম অসুবিধা হয়, সেটা কিন্তু তাকেই বহন করতে হবে। কাজে আগে থেকেই চিন্তা করা দরকার যে আমি এই মাটিকে সর্বাত্মক চিকিৎসা দিতে পারবো কিনা। কারণ অনেক সময় কিন্তু আমরা মনে করি হয়তো আমার একজন পেডিয়াট্রিশিয়ানও সেখানে গেছেন, কিন্তু সেখানেও চিন্তা করতে হবে যে আমি সেই বাচ্চাকে কতখানি সেখানে আমি দিতে পারবো। কাজে রেফারেল সিস্টেমটা আমাদের খুব ভালো করে ডেভেলপ করা দরকার, এবং আমি বাণিজ্যিক চিন্তাটাকে থেকে মুক্ত হয়ে চিকিৎসকদের এখন এগিয়ে আসতে হবে। ধন্যবাদ অধ্যাপক ডাক্তার জিন্নাত আরা নাসরিন। আমি আপনার কাছে জানতে চাই যে এই যে মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ যে আছে, মানে এই মাকে ডিল করবার ক্ষেত্রে কে কখন এসে যুক্ত হবে? আমাদের শহরের যারা রয়েছে আমরা, সেটি ঢাকা শহর বলুন বা রাজশাহী বলুন বা বগুড়া বলুন, সেখানে খুব একটা প্রবলেম নেই বা সমস্যা নেই। কেন, যখন আমার কাছে যে নারীটি আসছেন গর্ভবতী এবং তার ডায়াবেটিস হয়েছে, আমি তাকে দেখছি, তাকে আমি একটি ডায়েট চার্ট বলে দিয়েছি, তার যে গর্ভকালীন চর্চাটি কেমন হবে ডায়াবেটিসের ক্ষেত্রে তাকে আমি সাধারণত উপদেশ দিয়েছি। কিন্তু এমন একটা সময় আসে যখন দেখছি আমি সুগারটি কন্ট্রোল করতে পারছি না, আমার তখন হয়তো ইনসুলিন যেতে হবে। আমরা ইনসুলিন সম্পর্কে শিক্ষা নিয়েছি বটে, কিন্তু এখানে আরও ভালো হয় যদি আমি একটা এন্ডোক্রাইনোলজিস্ট কালিগের সাহায্য নিয়ে থাকি, কারণ তারা আমাদের চাইতে অনেক বেশি অভিজ্ঞ এসব ব্যাপারে। তো তখন আমরা যখন দেখছি যে তার ডায়াবেটিসটি নর্মালি যেটুকু ডায়েট কন্ট্রোল ডিসিপ্লিন মেনটেন করেও এটা সঠিকভাবে একদম অপটিমাম হচ্ছে না, তখন আমরা কিন্তু এন্ডোক্রাইনোলজিস্টের কাছে পাঠাচ্ছি, এবং তারা খুব যত্ন করে সুন্দর করে ইনসুলিন অ্যাডজাস্ট করে তার ডায়াবেটিসটি কন্ট্রোল করছেন। তো যদি সব কিছু ভালো থাকে তাহলে আমরা তাকে এগিয়ে নিয়ে যাচ্ছি, এবং আমরা একটা সময় নির্ধারণ করি যে এই সময়টা তাকে নর্মাল ডেলিভারি করব অথবা সিজারিয়ান সেকশন করব, সেটা আমরা আগে থেকেই আমরা ভেবে নিই কীভাবে করব। তো আগেই আমরা নিওনাটোলজিস্ট বা যারা শিশু ডাক্তার আছেন, নবজাতক শিশু ডাক্তার আছেন, তাদের সাথে কথা বলে নিই যে দেখুন আমি আগামীকাল আমার এই নারীটিকে আমি ইন্ডাকশন দেবো বা ডেলিভারি করব অথবা সিজার করব, তো আপনার সাহায্য প্রয়োজন আছে। আর যদি এমনটি হয় আলট্রাসাউন্ডোগ্রাফি কোনো খারাপ কিছু বলে দেন যে আপনার শিশুটির
গ্রোথ রেস্ট্রিকশন রয়েছে বা আপনার শিশুটির একটি অ্যাবনর্মাল কিছু রয়েছে, সেটি নিয়ে আমরা কিন্তু নিউরোলজিস্টের সাথে আগে থেকে আলোচনা করে নিই যে আমার এই শিশুটির এরকম হতে পারে। তাহলে তিনি এ সম্পর্কে সচেতন হতে পারেন এবং যখন তিনি আমাদের সাথে ডেলিভারি করার সময়, সবসময় তারা আমার থাকেন যখন ডেলিভারি করি অথবা সিজার করি, তখন তিনি কেয়ারফুল হতে পারেন যে এই শিশুটির এটি এটি হতে পারে। তিনি সচেতন হয়ে সেগুলো গুছিয়ে রেখে আগে থেকে আগাম গুছিয়ে রাখেন। তখন যখন আমরা শিশুটিকে বের করি, তার হাতে তুলে দিই, তিনি সহজভাবে সেটিকে যত্ন নিতে পারেন। ধন্যবাদ ডাক্তার শারমিন আব্বাসী। আমি জানতে চাই যে একটি তো হচ্ছে তিনি হাসপাতালে আসবেন, চিকিৎসা নেবেন বা কাউন্সেলিংয়ের জন্য আসবেন, কিন্তু আমাদের দেশের অনেক গর্ভবতী মায়েরাই আসলে আছেন যে ওঠা যাবে না, হাঁটা যাবে না, মানে খুব রেস্ট্রিক্টেড নিজেকে রাখতে চান, কিন্তু আসলে চিকিৎসকের এই পার্ট ছাড়াও তিনি যখন বাড়িতে থাকবেন তার খাওয়া দাওয়া বা চলাফেরার ক্ষেত্রে মানে ফ্লেক্সিবিলিটির জায়গা থেকে আসলে কোন ভুলগুলো আসলে মায়েরা করেন বা আমাদের কেমন জীবনযাপন দরকার? এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এক্ষেথে যে কথাটি আপনি আজকে তুলে এনেছেন যে কারা তার চিকিৎসা করবে, কারা তার কাউন্সেলিং করবে, টিমটা কেমন হবে, এই জায়গায় একজন অবস্টেটিশিয়ান হিসেবে কিন্তু ইথিক্যাল প্র্যাকটিস অ্যান্ড জাজমেন্টাল ডিসিশন খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমি রোগীটিকে ধরে রাখতে পারবো কিনা, আমার এখানে ফ্যাসিলিটি আছে কিনা, আমি এই পুরো মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ বা কম্প্রিহেন্সিভ সেবাটি দিতে পারবো কিনা, এটি খুব গুরুত্বপূর্ণ আমাদের কাছে। কারণ দেখুন, তার মেন্টাল হেলথ আমাদেরকে দেখতে হচ্ছে। আমরা দেখেছি গর্ভাবস্থায় ডায়াবেটিসের সাথে 20 থেকে 30% অ্যাংজাইটি ডিসঅর্ডার, বিষণ্ণতা কিংবা ডিপ্রেশনে চলে গেছেন, অথবা ডেলিভারির পরে তার অনেক বেশি সাইকোসিস ডেভেলপ করেছে, এমন রোগী আমরা পেয়েছি। অতএব একেবারেই গর্ভকালীন অবস্থা থেকে তাকে মেন্টালি কাউন্সেলিং করা খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত, পরিবারকে একটু বোঝানো তার খাবারগুলো কিন্তু গতানুগতিক খাবার হবে না, সেখানে গ্লাইসেমিক কন্ট্রোলের জন্য কিছুটা হলেও কার্বোহাইড্রেট কিংবা মিষ্টি জাতীয় খাবার এগুলো যেমন কিছুটা আমাদেরকে রেস্ট্রিক্ট করতে হবে, কিন্তু গর্ভাবস্থা শিশুটির বেড়ে ওঠার জন্য প্রোটিন জাতীয় খাবারও কিন্তু প্রচুর দিতে হবে, যেটির আমরা খুবই খুবই ল্যাকিং দেখি। কারণ এখনও আমাদের মায়েরা, শাশুড়িরা মনে করেন অনেক বেশি প্রোটিন দিলে অনেক বড় বাচ্চা হবে, ডেলিভারি হতে কষ্ট হবে। আমরা এই ধরনের মায়েদের অনেকের ক্ষেত্রে রক্তশূন্যতা দেখি, সেই জায়গাটিকে আমাদেরকে নিশ্চিত করতে হবে। এবং খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে হোম মনিটরিং অফ দ্য ব্লাড সুগার লেভেল। আপনি ছেড়ে দিচ্ছেন, আপনি কাউন্সেলিং করছেন, আপনি ইনসুলিন দিয়ে দিচ্ছেন, কিন্তু এই মাটিকে তার ফাস্টিং ব্লাড সুগার যে 6-এর মধ্যে রাখতে হয়, খাবারের পরে যেন তার 7-এর মধ্যে থাকে, 3 মাসের গড়টি যেন 6.1%-এর নিচে থাকে, এই দায়িত্বটা কিন্তু মায়ের যেমন তেমনি পুরো পরিবারের। সেখানে সবাই মিলে আসলে তাকে সাপোর্ট দিতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরও একটি ছোট্ট বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। অধ্যাপক ডাক্তার রওশন আরা, আপনার কাছে জানবো যে আমরা যে কথাগুলো বলছি যে পরিবারের যত্ন নেওয়া বা কত শতাংশ খাবার দাবার, এই যে মেটিকুলাস ব্যাপার, এগুলো তো আসলে একজন স্ল্যাম এরিয়ার একজন নারী বা একজন প্রান্তিকের নারী কিন্তু এত কিছু জানার কথা না। তিনি সর্বোচ্চ তার দরজা হচ্ছে তিনি একটি ওষুধের দোকানে যাবেন, ব্যথা হলে ওষুধ খাবেন, আর তারপরে একেবারে শেষ সময় এসে হাসপাতালে আসবেন। এই নারীদের জন্য আসলে আপনার বক্তব্য কী? অনেক ধন্যবাদ। আসলে এটা তো আপনাদের একটা বার্নিং প্রবলেম। খাবার যদি ধরিয়ে নেই, একটি মেয়ে প্রেগনেন্ট হলো, একেবারে ইসলাম পর্যায়ে যেটি বললেন যে তৃণমূল পর্যায়ে যদি আমরা যাই, তাহলে দেখি যে খাবার নিয়ে একটু আগে আব্বাসি বলছিল যে বেশি খাবার দিবে না, খেলে বাচ্চা বড় হয়ে যাবে। আমরা সবসময় বড় দরকার, এই ব্যালেন্স তো মাপতে পারে না। তুমি যদি বলি যে এতটা কার্বোহাইড্রেট, এতটা প্রোটিন, সেটা হবে না। আমি শব্দটাও তো অনেকে প্রোটিন শব্দটা আমি বলি, বাবা সবাই যা খাচ্ছেন ওকে এক টুকরা মাছ বেশি দিন, ওকে এক বাটি ডাল বেশি দিন, ওকে এক মুঠ চাল বেশি দিন, তো এইটুকু ভাত বেশি দিন, এইটুকু যদি বলা যায়। কারণ আমরা দেখি যে তার সবসময় যেটি কন্যা সন্তানদের উপরে পড়ে বা মায়েদের উপরে হয়, বৌদের উপরে হয়, তো তখন কিন্তু সবাই বলে আর ওই যে যেটা বারবারই যে খাবার দিব কি দিব না, এইটুকু আমি বলি বাবা কিছু দরকার নেই, তুমি গুনতে যেও না কয় টাকা দেবে, তুমি যা খাচ্ছ। স্বামী আমার কাছে সবসময় আসে, আমি বলি বাবা স্বামীকে নিয়ে আসো, না শাশুড়িকে নিয়ে আসো, ওকে যদি বলা যায় যে তুমি ওর জন্য এই পরিমাণটুকু বেশি করো, এক টুকরা মাছ বেশি দাও, মুরগি যদি রান্না করো ওকে 1 পিস বেশি দিও, ডিমটা বাধ্যতামূলক রেখো, দুধ 1 কাপ করে দুবেলা দিও। অনেকে দুধও খেতে পারে না, দুধ না খেতে পারো ডালটা অন্তত পক্ষে দিও, দই খাও, দইও কিন্তু কেনা তো কষ্ট করে, সে ওই পর্যায়ে বলছি। তারপরে তো একটু আসলে খেতেই পারে, মানে সে কারণ এমনকি
অনেক শিক্ষিত পরিবারে আমি দেখেছি আমাকে বলে প্রেসক্রিপশনে কোনো একটু লিখে যেতে, আমাকে যেন ডিমটা সকালে দেওয়া হয়। আহা। মানে এটা কিন্তু নারীর প্রতি যে কী ধরনের দৃষ্টিভঙ্গি, মায়ের প্রতি দৃষ্টিভঙ্গি, সেখান থেকে বুঝতে পারি যে আসলে যতই বলি না কেন আমরা খুব শিক্ষিত, খুব ভালো করছি, সেখানেও কিন্তু আমাদের একেবারে তৃণমূল পর্যায়ে না, সব জায়গায় এটা হচ্ছে। এই জায়গাটাতে আমাদের খুব মানে ওই যে শুধু ডায়াবেটিক কন্ট্রোল করার জন্য বলছি না, এমনি অ্যাজ এ হোল যেটা আপনি জিজ্ঞেস করলেন, সব নারীদের জন্য এটা আমাদের করা উচিত যে প্রেগনেন্সিতে তাকে একটু খাবার বেশি দিবে, খাবার বেশি দিলে ব্যালেন্স যদি করতে না পারে এটুকু বলে দিব, ঘুমটা ভালো করে যেন হয়, দুপুরে 1 ঘন্টা সে ঘুমাতে পারে। এবং পরবর্তীকালে যেটা বলছিল যে পরবর্তীকালেও বাচ্চা হয়ে গেছে, বাচ্চার মাকে খাবার দিচ্ছে না, কী দেয়, লাউ দিবে, গ্রাম পর্যায়ে যদি বলি, নাও কেন ঢাকা শহরে আমি দেখি লাউ এবং কালিজিরা তাকে এইটা খাওয়াচ্ছে, আর কিছু খাচ্ছেন না, বলে দেখেন না 3 বেলায় আমি লাউয়ের বাটি খেতে খেতে আমি হাঁপিয়ে উঠলাম। গ্রাম পর্যায়ে প্রচণ্ড কালিজিরা ভর্তা, আমি মানা করছি না খাবারটি দিতে। ইনারেশন কিন্তু যে খাবারটির কথা বলছিলাম, সবাই যা খাচ্ছে 1 টুকরা মাছ বেশি দেন, ওকে আবার 1 টুকরা করে মাংস বেশি দেন, ওকে আবার 1 বাটি ডাল বেশি দেন, এটুকুই দেন, আমার বেশি দরকার নেই, এটুকুই দেন। তারপরে যে সবচেয়ে বড় যেটি যে ব্রেস্ট ফিডিং করাতে হবে পারবে কিনা, সবাইকে কিন্তু আমরা বলি যে একেবারে জন্মের সঙ্গে সঙ্গে, আজকাল আমরা তো কী করি, বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে নাড়ি কাটার আগেই মায়ের বুকে দিয়ে দিই, এখানেও কিন্তু সেটাই হবে। ডায়াবেটিক মা হলেও কিন্তু একই রকম, যদি নর্মাল ডেলিভারি করাই বা সিজার করে মার সঙ্গে সঙ্গে দিয়ে দিতে হবে। তারপরেই কিন্তু আমরা বলি 1 ঘন্টার মধ্যে মায়ের বুকের দুধ দিতে হবে। ব্রেস্ট ফিডিংয়ে কোনো বাধা নেই ডায়াবেটিক মায়ের জন্য, আমরা সেটা বলে দিই, কাজে এটা কিন্তু মনে রাখতে হবে। কিন্তু সঙ্গে সঙ্গে মাকেও সে খাবারটি দিতে হবে, মা যেন রেগুলার মানে ওইটুকু খাবার বেশি পায়। এখন সেখানেও যদি বলি যে ওকে আবার এইটুকু বেশি দাও, আমি ওই মানে যেটা বললেন যে মাপতে পারবে কি না, আমি সেই জন্যই বলি সব জায়গায় তো মাপতে পারে না, মাপতে আমরা চেষ্টাও করি না সেটা বলতে, লিখে দেই, কিন্তু অনেক সময় সেটা হয় না যে এত গ্রাম দেবে, এত গ্রাম দেবে, সেটা তো হয় না। সেই জন্যই বলি সবাই পরিবারে যেটা খাচ্ছে, পরিবারকে চিন্তা করতে হবে, ওর জন্য আমার একটি পরিবার বেশি রাখতে হবে, এটাই আমাদের শুনে মানে কথা। ভীষণ ব্যথিত হলাম। বাস্তবতা আসলে এরকমই আমাদের চারপাশে আসলে আছে। অধ্যাপক ডাক্তার জিন্নাত, আর আপনার কাছে জানবো যে ডায়াবেটিক মা হলেই বা গর্ভাবস্থায় ডায়াবেটিস থাকলেই কি সিজার করতেই হবে, এরকম কোনো বাধ্যতামূলক বিষয় আছে কিনা? হ্যাঁ, এটি নিয়ে আমাদের সারা সমাজে রয়েছে একটা মিসইনফরমেশন, মিথ বা মিসকমিউনিকেশন, যেটা কুসংস্কার। না, ডায়াবেটিস থাকলেই যে তার সিজারের সেকশন লাগবে সেটি সম্পূর্ণ ভুল। কিন্তু এই মিথটা কার মধ্যে আছে? এটা কি হ্যাঁ, যারা এটি- ভুক্তভোগী তাদের মধ্যে আছে? আর ঠিক ভুক্তভোগী বললে ঠিক হবে না, এটি সমাজে প্রচলিত রয়েছে। কেন আমি চিকিৎসকদের মধ্যে তো আর এটা নিয়ে কোনো ঝামেলা নেই। চিকিৎসকদের মধ্যে কোনো ঝামেলাই নেই, আমাদের সকল চিকিৎসক খুব ওয়াকিবহাল রয়েছেন যে ডায়াবেটিস হলেই যে সিজার করতে হবে তা নয়। না, কিন্তু এটা কি সেই মা এসে বলেন যে আমার ডায়াবেটিক আছে, আমাকে সিজার করাতে হবে? মানে না। এই মিসকনসেপশনটা কোথায় থেকে এলো? তারা ভাবছেন যে আমি ডায়াবেটিস হলে আমাকে সিজার করবে, এটি আচ্ছা। একটা ভুল ধারণা রয়েছে তাদের ভেতরে। তখন কি হচ্ছে, তারা হসপিটাল থেকে বিমুখ হচ্ছেন, তারা কোয়াক ডাক্তারের কাছে যাচ্ছেন, কমিউনিটি লেভেলে যাচ্ছেন, বাড়িতে প্রসব করছেন এবং তার সমস্যাগুলো চলে আসছে, যেটি একটু আগেই ম্যাডাম তুলে ধরেছিল যে হসপিটাল ইনস্টিটিউশনাল ডেলিভারিটা একটা ভীতির থেকে তারা দূরে চলে যাচ্ছেন। কিন্তু এটি আজকে আপনার এই টিভির মাধ্যমে আমরা বলতে চাই যে ডায়াবেটিস যখন হবে, যখন তার নর্মাল ডেলিভারির সম্ভাবনা থাকবে, 100% আমাদের সকল অবস্টেটিশিয়ান তারা নর্মাল ডেলিভারি করবেন। কিন্তু মনে রাখতে হবে ডায়াবেটিস একটি ঝুঁকিপূর্ণ প্রেগনেন্সি বা ঝুঁকিপূর্ণ একটি গর্ভ অবস্থা, সেখানে সিজারিয়ান সেকশনের হারটি বেশি হবেই, বিকজ এটা ঝুঁকিপূর্ণ। যেমন বাচ্চাটা অতিরিক্ত বড় হয়ে গেছে, অথবা বাচ্চাটার হার্টবিট বা যে আমাদের যেটা বলি যে হৃদযন্ত্রটা কাজ কম করছে বা কোনো কমপ্লিকেশন রয়েছে, তখন তো তার সিজারিয়ান সেকশনের প্রয়োজন হতেই পারে। বা এমনটি হচ্ছে যে ইনসুলিন দিয়ে আমরা ডায়াবেটিসকে যথাযথভাবে ঠিক রাখতে পারছি না, তার সাথে তার প্রিএক্লাম্পসিয়া রয়েছে, তার হাইপারটেনশন রয়েছে, তখন তার সিজারিয়ান সেকশনের প্রয়োজন হতে পারে এবং তখনই কিন্তু আমরা সিজারিয়ান সেকশন করছি। সুতরাং এই আমাদের তো লেখাপড়া যাতে শিখেছি, আমরা ওথ নিয়েছি, সুতরাং আমাদের সকল অবস্টেটিশিয়ান খুব চমৎকারভাবে ওয়াকিবহাল রয়েছেন। ডায়াবেটিস মানেই যে সিজার করতে হবে এমনটি নয়, আমরা নর্মাল ডেলিভারি করব। তো জনসাধারণ যেন এটি ভুল না বোঝেন, তারা অবশ্যই ডায়াবেটিস একটি ঝুঁকিপূর্ণ, তারা তার কাছের ডক্টরের কাছে যাবেন, তখন তিনি মনে করলে রেফার করবেন বা তিনি ডেলিভারি করবেন। ধন্যবাদ। আমি পোস্ট কাউন্সিল নিয়ে জানতে চাই আপার কাছে, কারণ হচ্ছে যে এখন আমরা একটু ভালো হাসপাতালগুলোতে দেখি যে যে কোনো ডেলিভারির পরেই একজন নিউনেটোলজিস্টকে দিয়ে আসলে দেখানো, মানে এটির প্রয়োজনীয়তা কত। আর আপনি এই কাউন্সেলিংয়ের মধ্যে আসলে আপনি মা সন্তান দুজনের কথাই আসলে বলছেন, আসলে কি করতে হবে? আসলে ডায়াবেটিক মায়েদের জন্য পোস্টনেটাল বা চেক আপ যেটা এবং কাউন্সেলিং খুব খুব গুরুত্বপূর্ণ।
আমাদের ওজিএসবি এটা নিয়ে অনেকদিন ধরে কাজ করছে, ইন্টারন্যাশনাল গাইনি ফেডারেশনের রিকমেন্ডেশন আছে, রয়্যাল কলেজের রিকমেন্ডেশন আছে, এবং আমাদের দেশে যারা গাইনোকোলজিস্ট এন্ডোক্রাইনোলজিস্ট একসাথে কাজ করে তারাও কিন্তু সেই রিকমেন্ডেশনটা দিয়েছে। গতানুগতিক রেস্ট নেওয়া, খাবার কিংবা তিনি যে জন্ম নিয়ন্ত্রণের যে ব্যবস্থাপনা নেবেন সেটা গতানুগতিকভাবেই যেভাবে আমরা দিই সেভাবেই দেওয়া আছে। জন্ম নিয়ন্ত্রণ নিয়ে একটু প্রশ্ন আছে, অনেকে মনে করেন যে আমার যেহেতু গর্ভাবস্থায় ডায়াবেটিস হয়েছিল আমি পিলটা নিতে পারবো কিনা। আমরা জানি যে আমাদের দেশে ক্যাম্পেইন চলছে আইইউসিডি, ইন্টারট্রেন কন্ট্রাসেপটিভ ডিভাইস। অনেকে মনে করে যে ডায়াবেটিক মা তিনি এটা নিলে হয়তো তার চান্সেস অফ ইনফেকশন বাড়তে পারে, কিন্তু এগুলো সব ধারণাকেই আমাদের ওজিএসবি দূর করে দিয়েছে যে তিনি মোটামুটি সব ধরনের জন্ম নিয়ন্ত্রণই তার পোস্টনাটাল পিরিয়ডে নিতে পারবেন। খুব স্পেশাল যে কাউন্সেলিংটা এখানে অ্যাডিশনালি দরকার মায়ের জন্য সেটি হচ্ছে এই মায়ের রেগুলার ফলো আপ অফ দ্য ব্লাড সুগার লেভেল। তিনি কি ডায়াবেটিসটাকে পারসিস্ট করছেন নাকি তিনি ভালো হয়ে গেছেন, এবং সেটা বুঝতে গেলে আমরা ইনিশিয়ালি যেটা করি 6 উইক পরে তার ব্লাড সুগার লেভেলটাকে স্ক্রিনিং করি এটি কমে গেছে কিনা। অর্ধেক শতাংশ মায়ের সেটি 6 সপ্তাহের মধ্যে নেমে যান, এবং 6 মাসের মধ্যে আমরা রেগুলার একটা স্ক্রিনিং করে জেনে নিই। এবং মাকে আমরা যেটি বলি যে তার লাইফস্টাইল ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ এই ধরনের মাদের আগামী 5 বছরের মধ্যে 50% গর্ভাবস্থায় ডায়াবেটিস মায়েরা ডায়াবেটিসে আক্রান্ত হন। অতএব সেই জায়গাতে তাকে একটা প্রপার কম্প্রিহেন্সিভ আমাদের মেসেজ দিতে হচ্ছে। আর বাচ্চার ক্ষেত্রে যেটি আমরা বলি, যেটিকে জিনাত ম্যাডাম খুব সুন্দর করে তুলে ধরেছেন, এই কাউন্সেলিংয়ের একটা পার্টে যেমন তার বাসায় যাওয়ার পরের যে ম্যানেজমেন্টটা, ফ্রিকোয়েন্ট খাওয়ানো, কারণ এই ধরনের বাচ্চাগুলো 72 ঘন্টা পর্যন্ত তার ব্লাড সুগার ফল করার একটা সম্ভাবনা থাকে। আচ্ছা, এবং আপনার মাধ্যমে আমি একটু সাধারণ দর্শক একটা কথা জানাতে চাই যে এই ধরনের বাচ্চাগুলো জন্মের পরপরই আমরা ব্লাড সুগার লেভেলটা দেখি। ব্লাড সুগার লেভেল বাড়তি দেখলে বাবা মা খুব খুশি হয়ে যান যে ও সহজে হাইপো হবে না, বাট মনে রাখবেন জন্মের পরপরই যে বাচ্চাটির ব্লাড সুগার লেভেল যত বেশি সে দ্রুত তার ব্লাড সুগার ফল করবে এবং হাইপো হবেন। অর্থাৎ 72 ঘন্টার যত্নটা খুব গুরুত্বপূর্ণ। এদের ক্ষেত্রে নিওনেটাল জন্ডিসটা খুব ডেভেলপ করে, সেক্ষেত্রে সকালের মিষ্টি রোদটা দেওয়া, এবং তার একটা পরবর্তী ফিউচার কাউন্সেলিং। চাইল্ডহুড ওবেসিটি ওর খুব দ্রুত আসতে পারে, এবং চাইল্ডহুড ডায়াবেটিস হওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে। অতএব লং একটা যে ফলো আপের জায়গাটি, এটি যেন আমরা এনশিওর করতে পারি। আপনাকে ধন্যবাদ। আমরা শেষ বিরতি নিয়ে আলোচনায় ফিরছি আবারও। অধ্যাপক ডাক্তার রওশনারা বেগম, আমরা যেমন মাতৃমৃত্যু এবং শিশু মৃত্যু নিয়ে আমাদের সরকার সব থেকে বেশি কনসার্ন, সবসময় আমরা এটিকেই প্যারামিটার ধরি আমাদের এগিয়ে যাওয়ার। মানে এই যে মাতৃমৃত্যু বাড়া বা স্ট্যাগনেন্ট অবস্থায় থাকা বা শিশু মৃত্যুর ক্ষেত্রে ডায়াবেটিসের রোল কতটা এখানে? হ্যাঁ, ভয়ে তো আমরা মাতৃমৃত্যু নিয়ে সারাক্ষণই কাজ করছি, কিন্তু ডায়াবেটিসে মাতৃমৃত্যু আমি খুব ভীতির কথা বলি না, কমপ্লিকেশনগুলো হলে অনেক সময় হতে পারে। এই জন্যই যে এতক্ষণ ধরে এই যে আলোচনাটা হলো, আর কেয়ারটাই তো সবচেয়ে বড় কথা। আমরা যদি প্রাথমিকভাবে কেয়ারটা নিতে পারি, আর্লি থেকে শুরু করতে পারি, কারণ ডায়াবেটিস আমরা দেখি যাদের আগে থেকেই ডায়াবেটিস ছিল সেটি বেশি ঝুঁকিপূর্ণ হয় দেন যারা প্রেগনেন্সিতে হলো, যে আমরা জানি আগে থেকে। তো কাজে যদি আগে থেকেই থাকে তার জন্য একদম প্রথম থেকে আমাদেরকে কেয়ারটা নিতে হবে যেন তার পরবর্তীকালে কমপ্লিকেশনগুলো ডেভেলপ না করে। কারণ আর্লি কমপ্লিকেশন দেখা যায় যে প্রথমেই অ্যাবর্শন হয়ে যেতে পারে, প্রিম্যাচুর ডেলিভারি, তার সময়ের অনেক আগে ডেলিভারি হয়ে যেতে পারে, অনেক বড় বাচ্চা হতে পারে, মাল্টিপল প্রেগনেন্সি হতে পারে, তার প্রেশারটা বেড়ে যেতে পারে, এক্লাম্পসিয়া হতে পারে। কাজে আমরা মনে করি যে তার যেন কোনো ধরনের কমপ্লিকেশন না হয়, সেটি একটি ঝুঁকিপূর্ণ প্রেগনেন্সি। যদি একেবারে তৃণমূল পর্যায়ে যদি এরকম দেখা দেয় তখনই উচিত তার একজন অবশ্যই তার নিকটস্থ যিনি আরও বেশি বিজ্ঞ অথবা যেখানে সব কিছুই অ্যাভেলেবেল হবে সেখানে পাঠিয়ে দেওয়া। তাহলে কিন্তু আমরা তার কমপ্লিকেশনগুলো থেকে রক্ষা পেতে পারি এবং পরবর্তীকালে মাতৃমৃত্যুর হাত থেকেও রক্ষা পেতে পারি, সেইভাবে একইভাবে বাচ্চাকেও রক্ষা করতে পারি। অধ্যাপক ডাক্তার জিন্নাতারা, আপনার কাছে জানবো যে মানে যারা একটু বোঝে পরীক্ষা নিরীক্ষা তো এমনি কী কী করার প্রয়োজন আছে এই সময়গুলোতে, আর বিশেষ করে বাসায় বসেও নিজেকে চেক করা বা দেখা যে আমি কোন অবস্থায় আছি, এটি আসলে কিভাবে সম্ভব? এটি খুব সুন্দর একটি প্রশ্ন। যারা একটু বোঝেন, হ্যাঁ, তো যারা বোঝেন আমরা দেখেছি এটি একটি সুখবর যে বাংলাদেশের মেয়েরা আজকাল, ইয়াং মেয়েরা, তারা কিন্তু অনেক গুগল সার্চ করে অনেক সুন্দর লেখাপড়া করে আমাদের কাছে আসছেন। তো তাদেরকে বেশ সহজেই আমরা কিন্তু এই ডায়াবেটিক চর্চাটি, গর্ভকালীন যে চর্চা, এটি বলতে পারি। যেমন আমরা খাবারের কথা বলে থাকি,
তারা জানেন যে কতটুকু আমিষ খেতে হচ্ছে, কতটুকু তার রাইস খেতে হবে, কতটুকু ভাত বা কতটুকু আমিষ বা মাংস খেতে হবে বা ডিমটি খেতে হবে। মিষ্টি জাতীয় খাবার একদম খাবেন না, তারা খুব জানছেন। একটু হাঁটাহাঁটি করতে হবে, যেটি আপনি প্রশ্ন করেছিলেন একদম প্রথমে, যে প্রেগন্যান্সি হলে অনেকে শুয়ে থাকছেন, শুয়ে বসে কাটাচ্ছেন, কিন্তু আজকাল এই সচেতনতা এসেছে যে আমাকে একটু হাঁটাহাঁটি করতে হবে, তাতে কোনো ক্ষতি হবে না, আনলেস তার কোনো ব্লিডিং প্রবলেম না থাকলে। সুতরাং তারা হাঁটাহাঁটি করছেন, তাহলে এই খাবার, সুষম খাবার খাচ্ছেন, হাঁটাহাঁটি করছেন, ডায়েট, ডিসিপ্লিন। আরেকটি হচ্ছে মেডিসিন। তো মেডিসিনটা আমরা সাধারণত যখন প্রাথমিক পর্যায়ে আমরা ডায়াবেটিসটি ধরা পড়ে, তখন আমরা ট্যাবলেট দিয়ে শুরু করি। তো তাদের বলে দিই আপনি বাড়িতে তারা গ্লুকোমিটার কিনে নেন, এই যে আগায় ফুটো করে ব্লাড টেস্ট করার জন্য শিখিয়ে দিই আমরা। যদি নার্সদের শেখানোর কথা, কিন্তু আমাদের সব জায়গাতে মানে নার্স পাওয়া যায় না, আমরা নিজেরাই শিখিয়ে দিই। তো তারা বাড়িতে সেটা ব্লাড সুগার মেনটেন করেন, মনিটর করে 7 দিন পরে সেই মনিটরের কাগজ আমাদের কাছে নিয়ে আসেন, আমরা দেখে তারপরে পরবর্তীতে কী চিকিৎসা দিতে হবে বলে দিই। তো এটি যারা বোঝেন বলে আপনি প্রশ্ন করেছেন, তাদের জন্য খুবই চমৎকার। কিন্তু আমাদের কনসার্নটি অন্য জায়গায়, যে নারীটি আছেন প্রান্তিক জনগোষ্ঠীতে, তৃণমূলে, তারা তো বুঝছেন না। সো তাদের কাছে এই বার্তা আজকে এখন টেলিভিশনের মাধ্যমে বলতেই হবে, আপনি আপনার পার্শ্ববর্তী বা নিকটবর্তী ডক্টরের কাছে অবশ্যই গর্ভকালীন সেবা নেবেন, বিশেষত ডায়াবেটিস হলে। ওষুধ মানেই একটা ভীতিও আছে, পার্শ্ব প্রতিক্রিয়ার কথা কিন্তু মানে সাবকনসিয়াস মাইন্ডে কিন্তু চলে আসে। কিন্তু এই যে ডায়াবেটিসের কারণে ওষুধের যে একটা হ্যাসেল নেওয়া লাগছে, এটি কি আসলে উল্টো কোনো সমস্যাও করতে পারে? এরকম কি কোনো ভীতি আসলে আছে কিনা? না, ওরকম কোনো ভীতি নেই। যেটি সেফ প্রেগন্যান্সিতে সেটি আমরা দিতে পারি, এবং খুব সিলেক্টিভ দুটো ড্রাগ। এখন পর্যন্ত পুরো পৃথিবীতে আবিষ্কৃত দুটো ড্রাগস যেটি মুখে নেওয়া যায়, সেটা প্রেগন্যান্সির জন্য সেফ যদি ডায়াবেটিস হয়। আর আমরা দেখেছি ম্যাক্সিমাম ক্ষেত্রে এন্ডোক্রাইনোলজিস্টরা প্রেফার করেন ইনসুলিন দেওয়ার জন্য। সেক্ষেত্রে অনেকের ভ্রান্ত ধারণা যে এখন ইনসুলিন নিলাম সারা জীবন নিতে হবে কিনা, এবং ইনসুলিনের টেকনিকটা অনেকে নিতে পারেন না, বাসায় নিতে পারেন না, সেই বিষয়ে যত্ন হওয়ার প্রয়োজন আছে। তো আমরা আসলে দুটো কথা যদি একটু বলতে চাই, একটা হচ্ছে যে এটার প্রতিরোধী হচ্ছে মূলমন্ত্র, সচেতনতা মূলমন্ত্র, এবং দ্বিতীয়ত যে জায়গাটি এখন পর্যন্ত বাংলাদেশ এনশিওর করতে পারেনি, সেটি হচ্ছে গর্ভকালীন সেবার যে জায়গাটি আমাদের 2030-এ যে লক্ষ্যমাত্রা আছে, সেটিকে যদি আমরা অর্জন করতে পারি কিংবা কাছাকাছি যেতে পারি, তাহলে কিন্তু এই ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থার বিষয়গুলোকে আমরা অনেকাংশেই এড়াতে পারবো। ধন্যবাদ, এবং আপনাদের তিনজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আবার আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। সন্তান জন্মদানের আগে থেকেই পরিকল্পনা করা দরকার যে তিনি ডায়াবেটিকে ভুগছেন কিনা, কারণ ডায়াবেটিস থাকলেই একটি সন্তান যেমন ঝুঁকির মধ্যে পড়ে, মাও কিন্তু ঝুঁকির মধ্যে থাকেন। তবে যদি সন্তান সুস্থভাবে জন্মগ্রহণ করেও পরবর্তী পর্যায়েও একটি মাকে এবং সন্তানকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে তারা আরও কোনো কমপ্লিকেশনের মধ্যে পড়ছেন কিনা। তো এই একেবারে শুরুর জার্নি থেকে একদম শেষ পর্যন্ত একজন চিকিৎসকের শরণাপন্ন হয়ে থাকলেই অন্তত সব ধরনের ঝুঁকি মোকাবেলা সম্ভব। তো এই ছিল আজকের মতো। আগামী পর্বে আবারও নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। ভালো থাকুন, সুস্থ থাকুন।